পর্যায় সারণীতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাবে সেটা হচ্ছে তোমার ধরো যে এখানে আমাদের হচ্ছে তোমার পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণীর সুবিধা পর্যায় সারণীর সুবিধা। এখন দেখো পর্যায় সারণীর সুবিধা কি। পর্যায় সারণীর সুবিধা হচ্ছে তোমার হচ্ছে এক মানে এটাকে যদি আমি একটু সারসংক্ষেপে বলি তাহলে হচ্ছে রসায়ন অধ্যয়ন, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী আর গবেষণা, এই কয়টা জিনিসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কোথায় রাখে? অধ্যয়ন, মানে রসায়ন পাঠ বা রসায়ন অধ্যয়ন, রসায়ন অধ্যয়ন তোমার হচ্ছে নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী আর হচ্ছে তোমার গবেষণা, এই কয়েকটা জিনিসে সবচেয়ে বেশি অবদান রাখে হচ্ছে তোমার পর্যায় সারণী। এখন অবদান তো রাখে ঠিক আছে, কিন্তু কিভাবে অবদান রাখে এই জিনিসটা তো আমাদেরকে ডিটেলসে পড়তে হবে বা ডিটেলসে বুঝতে হবে। ওকে, তো ডিটেলসে বুঝতে হবে। তো ডিটেলসে কিভাবে বুঝবো? দেখো যে হচ্ছে আমাদের এখানে যেটা আছে যে আমাদের হচ্ছে রসায়ন অধ্যয়ন, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী ও গবেষণা, এই কয়েকটা জিনিসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন কিভাবে ভূমিকা রাখে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট কথা হচ্ছে তোমার আমাদের যে পর্যায় সারণীটা সবার আগে যেখানে বেশি হচ্ছে সুবিধা রাখে সেটা হচ্ছে রসায়ন পাঠে সুবিধা রাখে। এখন রসায়ন পাঠ সুবিধা রাখে কিভাবে, চলো দেখে আসি। যে ধরো যে রসায়ন পাঠে সুবিধা, রসায়ন পাঠে সুবিধা, রসায়ন পাঠ সহজীকরণ, রসায়ন পাঠ সহজীকরণ, এই জিনিসটা হচ্ছে সুবিধা রাখে। এখন কি রাখে, কিভাবে সুবিধা রাখে? এটা হচ্ছে তোমার যে তোমার 2016 সাল পর্যন্ত 118টা মৌল আবিষ্কার ছিল। তার আগে কিন্তু তোমার হচ্ছে কোনো মৌল আবিষ্কার ছিল না। তো 2016 সাল পর্যন্ত টোটাল হচ্ছে তোমার হচ্ছে 2016 সাল অবধি, তোমার 2016 সাল পর্যন্ত। এখন চলে কত সাল? 2026 সাল। 10 বছরে নতুন মৌল যে আবিষ্কার হয়নি ব্যাপারটা এরকম না, হয়েছে। বাট পর্যায় সারণী কিভাবে মেনটেন করা হবে এটা নিয়ে এখনো তোমার হচ্ছে রিসার্চ চলতেছে। যে 118টা তো ফুলফিল হয়ে গেছে, এখন পর্যায় সারণীটাকে কিভাবে তোমার হচ্ছে সাজানো হবে এবং ভবিষ্যতে যদি আরো নতুন নতুন মৌল আবিষ্কার হয় তখন কিভাবে সাজানো হবে, এই সকল জিনিসটা অনেক বিস্তর ডিসকাশন, তারপরে হচ্ছে সেমিনার, এগুলো হয়। সো যাই হোক, আমরা 2016 সাল পর্যন্ত যদি চিন্তা করি তাহলে দেখো 2016 সাল পর্যন্ত মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 118। মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। সংখ্যা হচ্ছে 118টি। এখন ধরো তুমি জাস্ট 4টা ভৌত ধর্ম চিন্তা করো, যে রসায়নের 4টা ভৌত ধর্ম, রসায়নের 4টি ভৌত ধর্ম, রসায়নের যে কোনো একটা মৌলের ধরো 4টা ভৌত ধর্ম ধরি, যে 4টি ভৌত ধর্ম কেন ধরতেছি? যে সাপোজ ধরো আমার মেইন টার্গেট হলো যে আমি ভৌত ধর্ম মনে রাখবো। এখন আমার হচ্ছে তোমার 4টা ভৌত ধর্ম আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, যে এই 4টা ভৌত ধর্ম নিয়ে আমি হচ্ছে গবেষণা বা হচ্ছে স্টাডি করব, বা এটা নিয়ে আমি হচ্ছে তোমার হচ্ছে পড়াশোনা করব। তো এখন ধরো এই 4টা ধর্ম হচ্ছে ভৌত ধর্ম ধরলাম তোমার গলনাঙ্ক, গলনাঙ্ক, এরপরে তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে ধরলাম হচ্ছে তোমার ঘনত্ব,
আর 4 নম্বর ধরলাম হচ্ছে পদার্থের অবস্থা বা হচ্ছে কঠিন তরল গ্যাসীয় এই জিনিসটা অবস্থা, যেটা হচ্ছে তোমার কঠিন তরল ও গ্যাসীয়। কঠিন তরল বা গ্যাসীয় এই জিনিসটা। এখন খেয়াল করো যে কঠিন তরল না গ্যাসীয় এই জিনিসটাতে তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে 4টা ভৌত ধর্ম পাইলাম, যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব আর অবস্থা। তো এখানে হচ্ছে কঠিন তরল গ্যাসীয় এই জিনিসগুলা নিয়ে তোমার হচ্ছে ধরলাম হচ্ছে আমি পড়াশোনা করব বা এই জিনিসটা নিয়ে আমি হচ্ছে মনে রাখবো বা আমার সিলেবাসে এই কয়টা জিনিস নিয়ে আমাকে জানা লাগবে। এখন তুমি চিন্তা করো যে তোমার হচ্ছে আহ ধরো হচ্ছে এটা হচ্ছে ভৌত ধর্ম, জাস্ট এই একটা ভৌত ধর্ম, আর কোন একটা মৌলের তো শুধুমাত্র ভৌত ধর্ম থাকে না, ধরো রাসায়নিক ধর্মও থাকে। এখন জাস্ট আমি রাসায়নিক ধর্ম যদি লেখা শুরু করি অনেকগুলোই তো লেখা যাবে। তো আমি ধরো যে কোনো একটা মৌলের তোমার হচ্ছে রিয়েকশন সম্পর্কে আমি জানতে চাচ্ছি, যে ধরো হচ্ছে আমি রাসায়নিক ধর্মে রাসায়নিক ধর্ম যেটা হচ্ছে তোমার ধরলাম হচ্ছে রিয়াকশন উইথ বা হচ্ছে বিক্রিয়া, ধরলাম হচ্ছে রিয়াকশন উইথ আমি দিলাম তোমার হচ্ছে অক্সিজেন, তারপরে দিলাম হচ্ছে পানি, দেন দিলাম হচ্ছে অ্যাসিড, দেন দিলাম হচ্ছে ক্ষার। এই কয়টা জিনিস দিলাম। এখন এই কয়টা জিনিস দেওয়ার পরে তোমার হচ্ছে আমি চিন্তা করলাম যে এই কয়টা জিনিস দেওয়ার পরে যে হচ্ছে এই কয়টা জিনিসের সাথে একটা মৌল কি রিয়াকশন করবে। ধরো হচ্ছে কোন একটা মৌল নিলাম, যেমন সোডিয়াম অক্সিজেনের সাথে কেমন রিয়াকশন করতে পারে, পানির সাথে কেমন রিয়াকশন করতে পারে, অ্যাসিডের সাথে কেমন রিয়াকশন করতে পারে এবং ক্ষারের সাথে কেমন রিয়াকশন করতে পারে। এই 4টা বিষয় আমি দেখতে চাচ্ছি। এখন তুমি চিন্তা করো মাত্র তুমি 4টা নিচ্ছ হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম থেকে, আর মাত্র 4টা নিচ্ছ ভৌত ধর্ম থেকে। এখন এর বাইরেও কিন্তু অনেক অনেক রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক ভৌত ধর্ম এক্সিস্ট করে, বাট তুমি তোমার ধরলাম যে তোমার সিলেবাস ছোট করার জন্য জাস্ট এই 4টা ভৌত ধর্ম নিচ্ছ এবং 4টা রাসায়নিক ধর্ম নিচ্ছ। এখন আমি ধরে নিচ্ছি বা তোমার হচ্ছে সিলেবাস ছোট করে দিচ্ছি কেন? তুমি চিন্তা করো যে যদি পর্যায় সারণী না থাকতো তাহলে কি ভয়ঙ্কর একটা তোমার হচ্ছে ফেজ পার করা লাগতো। সেটা হচ্ছে যে ধরো যে হচ্ছে এখানকার যে হচ্ছে তোমার ক্ষার আছে, তোমার হচ্ছে ধরো ক্ষার না, ধরো এখানকার যে বৈশিষ্ট্য আছে, টোটাল বৈশিষ্ট্য বা মোট বৈশিষ্ট্য এখানে হচ্ছে তোমার 1 নম্বর, তো মোট বৈশিষ্ট্য হচ্ছে 4+4 = 8টি। ঠিক আছে, এখন তোমার যে কোনো একটা মৌলের জন্যই তুমি কিন্তু 8টা করে বৈশিষ্ট্য পাবা। কারণ ধরো তুমি শুধুমাত্র যদি হিলিয়াম নিয়ে গবেষণা করো সেখানেও তুমি 8টা ধর্ম পাবা। তুমি যদি ধরো যে না আমি এখন অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করব, তাহলে তুমি 8টা ধর্ম নিয়েই কাজ করতে হবে, কারণ তোমার সিলেবাসের আওতাভুক্ত 4টা ভৌত এবং 4টা রাসায়নিক ধর্ম এক্সিস্ট করতেছে। তার মানে তুমি দেখো, খেয়াল করো যে এখানে টোটাল তোমার তাহলে বৈশিষ্ট্য আসতেছে একটি মৌলের জন্য বা একটি মৌলের জন্য বৈশিষ্ট্য হচ্ছে তোমার 8টি। তাহলে তুমি খেয়াল করো যে 118টি মৌলের জন্য বৈশিষ্ট্য হবে তোমার 118 গুণন তোমার হচ্ছে 8টি। তাহলে চিন্তা করো যে তোমার পুরো পর্যায় সারণীর জন্য 944টা ধর্ম মুখস্থ রাখতে হতো। 944টি ধর্ম এখানে আলাদা আলাদা ধর্ম পাওয়া যাবে। এখন ব্যাপারটা হচ্ছে কোন একটা মানুষের জন্য তো 944টা ধর্ম আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখা তেমন একটা সুবিধার বিষয় না। তো এই জিনিসগুলাকে তোমার হচ্ছে সহজ করে দেয় হচ্ছে একটা পর্যায় সারণী। যেমন আমরা দেখছিলাম যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম মোটামুটি সেম থাকে। এবং গ্রুপ আছে তো কয়টা, ধরলাম 18টাই গ্রুপেই তুমি আলাদা আলাদা করে যদি তুমি মনে রাখো তাও কিন্তু মনে রাখতে পারবে। কিন্তু 118টা কোথায় 18, শুধুমাত্র 18টা গ্রুপ, আর কোথায় তোমার 118টা মৌল।
তো তুমি চাইলেও কিন্তু সহজে আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখতে পারবা না। সুতরাং তোমাকে এই জন্য পর্যায় সারণী অনেক সহজে এই হচ্ছে 118টা মৌলের ধর্মগুলা তুমি মোটামুটি ধারণা রাখতে পারবে যদি তোমার গ্রুপের ধারণা থাকে। সুতরাং দেখো যে গ্রুপে সাধারণ প্রত্যেকটা গ্রুপে একটা করে সাধারণ ধর্ম থাকে। তো গ্রুপের সাধারণ ধর্ম জানিয়ে থাকলে তোমার হচ্ছে গ্রুপের সাধারণ ধর্ম গ্রুপের সাধারণ ধর্ম জেনে থাকলে তোমার হচ্ছে 118টি মৌলের মোটামুটি 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা যায়। তাহলে দেখো এই যে তোমার জাস্ট গ্রুপ আছে 8টার পর্যায়ে আছে 7টা। তো গ্রুপের যদি তুমি সাধারণ বৈশিষ্ট্য জেনে থাকো তাহলে মোটামুটি তুমি 118টা মৌলের ধারণা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো আর কষ্ট করে কিন্তু বাকি তোমার হচ্ছে হলো মৌলগুলো সম্পর্কে এত বেশি ধারণা রাখতে হয় না। কারণ মোটামুটি তোমার 18টা ধর্ম যদি তোমার যদি 18টা গ্রুপের সাধারণ ধর্ম জানা থাকে তাহলে টোটাল 118টা সম্পর্কে তুমি ধারণা লাভ করতে পারো। এখন আসো যে তোমার হচ্ছে কেন হচ্ছে এই 18টা মানে গ্রুপের ক্ষেত্রে সাধারণ ধর্ম জানা থাকলে এটা হচ্ছে কারণ আমি হচ্ছে আগেই বলছিলাম যে কোন একটা গ্রুপের সর্বশেষ যে হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর আছে ওটা মোটামুটি হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসটা সেম হয়। তো ইলেকট্রন বিন্যাস যখন সেম থাকে সর্বশেষ শক্তি স্তরে যেহেতু বিভিন্ন রকমের বন্ধন তারপরে তোমার হচ্ছে রাসায়নিক রিয়েকশন কেমিক্যাল রিয়েকশন এগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি তোমার হচ্ছে ফ্রন্ট লাইনে ভূমিকা রাখে হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথ। এই জন্যই আর কি গ্রুপের ক্ষেত্রে তোমার সাধারণ ধর্মটাই মোটামুটি সকল মৌলে এক্সিস্ট করে। বুঝতে পারছো? এ পর্যন্ত তোলা হয়েছে সবার? ওঠানো হয়েছে? উঠানো হয়েছে তোমাদের? ওকে, এখন আসো এখন খেয়াল করো যে নতুন মৌলের আবিষ্কার। দেখো নতুন মৌলের আবিষ্কার বলতে কি বোঝাচ্ছে তোমার হচ্ছে আচ্ছা 28 29 30 1 2 3 6। আচ্ছা তো দেখো এবার নতুন মৌলের তোমার হচ্ছে আবিষ্কার। তো নতুন মৌলের ক্ষেত্রে কি সুবিধাটা হয় দেখো যে হচ্ছে ধরো বিফোর হচ্ছে তোমার 2016 কারণ 2016 পর্যন্ত মোটামুটি 118টা মৌল তোমার হচ্ছে লাভ করছিল। তো এর আগেও তো তোমার হচ্ছে পর্যায় সারণীটাতে 18টাই গ্রুপ এবং 7টাই পর্যায় ছিল কিন্তু ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পৃথিবীতে 118টা মৌল ব্যতীত আর কোনো মৌল কি এক্সিস্ট করে আদৌ, মানে যেগুলো এখনো মানে পাওয়া যায় না? করতে পারে হয়তো আমরা জানি না। বিষয়টা চিন্তা বুঝি নাই বিষয়টা চিন্তা হ্যাঁ বিষয়টা চিন্তা। আচ্ছা এখন দেখো বিফোর 2016 তোমার কিন্তু তোমার এখানে পর্যায় সারণীতে তোমার হচ্ছে 18টি গ্রুপ ও 7টা পর্যায় ছিল। পর্যায় সারণীতে পর্যায় সারণীতে 18টি গ্রুপ ও 7টি পর্যায় ছিল।
এখন 18টা গ্রুপ ও 7টা যে পর্যায় ছিল, এদের মধ্যে কিন্তু আবার তোমার হচ্ছে কি ছিল, ভাগ ছিল। ভাগ বলতে তোমার কি বলবো, যে হচ্ছে ভাগ ভাগ বলতে মানে হচ্ছিল বাদ ছিল, দুঃখিত, বাদ ছিল, কিছু কিছু জায়গা বাদ ছিল। তো ধরো কোন একটা গ্রুপের একটা অংশ বাদ, বা ওই মৌলটা এখন পর্যন্ত পাওয়া যায় না। তো যদি না পাওয়া যায় তাহলে তোমার ওই গ্রুপের যে সাধারণ ধর্ম, এটা দেখেই কি তুমি বলতে পারো না যে এই গ্রুপের এই মৌলটার ধর্ম মোটামুটি এইরকম হইতে পারে। সো তুমি কিন্তু পর্যায় সারণী থেকে আগে থেকে তুমি ধারণা রাখতে পারো যে নতুন মৌলের ধর্ম কি হতে পারে। সো পর্যায় সারণী থেকে তোমার হচ্ছে আগে থেকেই ধারণা পাওয়া সম্ভব আগে থেকে ধারণা পাওয়া সম্ভব যে নতুন মৌলের তোমার হচ্ছে বৈশিষ্ট্য কেমন হবে। বুঝছো? তো তোমার যখন কোন ঘর ফাঁকা ছিল, তখন কিন্তু তোমার এখানে গ্রুপের সাধারণ বৈশিষ্ট্য দেখেও তুমি বলতে পারবা যে নতুন যে মৌলটা আসতে যাচ্ছে সেটার ক্ষেত্রে তোমার হচ্ছে বৈশিষ্ট্য কিরূপ শো করতে পারে। তো ধরো হচ্ছে মেন্ডেলিফের কথা যদি আমি বলি, মেন্ডেলিফ কিন্তু 63টা মৌল আবিষ্কার করছিল, বাকি জায়গাগুলোতে তোমার হচ্ছে ফাঁকা ছিল, কিন্তু ওই জায়গাগুলোর সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে না, তার ভবিষ্যৎবাণী ঠিক আছে। বুঝতে পারছো? এই মেন্ডেলিফ হচ্ছে তোমার মেন্ডেলিফ 63টা মৌল আবিষ্কার করে মেন্ডেলিফ 63টি মৌল আবিষ্কার করে বাকি মৌলগুলোর জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছে। পরবর্তীতে মেন্ডেলিফের ভবিষ্যৎবাণী সঠিক হয়। মেন্ডেলিফের ভবিষ্যৎবাণী সঠিক হয়। এখন খেয়াল করুন যে মেন্ডেলিফ কিন্তু তাহলে তোমার হচ্ছে ভবিষ্যৎবাণী করে গেছে, পরবর্তীতে দেখা গেছে যে তার ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল। এ পর্যন্ত কারো তো কোনো প্রবলেম থাকার কথা না। তো ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু ওই সকল মৌল আবিষ্কার হয়েছিল। তো 63টা মৌল মেন্ডেলিফ আবিষ্কার করে মানে আবিষ্কার বলতে এখানে স্থান দিয়ে গেছিল। বাকি তোমার 118 পর্যন্ত আসতে এই পাশে 18, ওই পাশে হচ্ছে তোমার 27, তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে 45টা। 45টা না, 65, হ্যাঁ 65টা। 65টার মতো পরবর্তীতে আরো নতুন নতুন, না 65 না, 55, দুঃখিত, 55। তো 55টা মৌল কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার পর্যায় সারণী থেকে ভবিষ্যৎবাণী। আরেকটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে, রিসার্চ পারপাস। তো গবেষণার ক্ষেত্রে কি হয়, এরপর তোমার হচ্ছে গবেষণার ক্ষেত্রে
গবেষণার ক্ষেত্রে হচ্ছে তোমার, ধরো তুমি একটা হচ্ছে নতুন ধাতু আবিষ্কার করতে, মানে নতুন একটা পদার্থ আবিষ্কার করতে যাচ্ছ। যেমন ধরো তোমার হচ্ছে যখন আমরা ডিভাইস চিন্তা করি, ধরো হচ্ছে তোমার আমাদের এখন সবচেয়ে বেশি কি চলে, তোমার হচ্ছে মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক্স, এগুলা। এখন ধরো যে তুমি একটা বিমান বানাবা, বা হচ্ছে ধরো বিজ্ঞানীরা যখন বিমান বানাইছে বা কমার্শিয়াল প্লেন যখন চলতেছে, তখন দেখো তোমার হচ্ছে কমার্শিয়াল বিমানগুলোতে কি দরকার, স্ট্রেংথ ভালো দরকার, কিন্তু হালকা হওয়া উচিত। যত বেশি হালকা হবে তত বেশি তোমার হচ্ছে ফুয়েল কম লাগবে, ইফিসিয়েন্সি বাড়বে। তো বিজ্ঞানীরা ধারণা পাইছে কই থেকে, যে আমার হচ্ছে অ্যালুমিনিয়াম লাগবে। ওই পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য আছে, অ্যালুমিনিয়ামের বিভিন্ন রকমের তোমার হচ্ছে আরো আদার্স বৈশিষ্ট্য, ভৌত অবস্থা, এগুলো আছে। এগুলো দেখে তারপরে তারা ডিসিশন নিছে যে না, ঠিক আছে, যে হচ্ছে আমাদের বিমানে অ্যালুমিনিয়াম ব্যবহার করলে সবচেয়ে বেশি সাশ্রয়ী হয়। এখন ধরো এই যে কিছুদিন ধরে হচ্ছে মোবাইল টোবাইল লঞ্চ হচ্ছিল, তারপরে হচ্ছে নতুন একটা কিন্তু মোবাইলের ফ্রেম আসছে, যেটা হচ্ছে টাইটেনিয়াম ফ্রেম। এখন কি দেখে তারা হচ্ছে টাইটেনিয়ামটা সিলেক্ট করছে? কারণ টাইটেনিয়ামটা হচ্ছে মোটামুটি খুবই দৃঢ়, আর এটা সহজে হচ্ছে ব্রেক করে না। আর খরচের সাথে যদি তুলনা করি, তাহলে হচ্ছে ফোন বিক্রি করার পরেও লাভ আছে। তো এই যে সকল কিছু তোমার হচ্ছে, ধরো একটা নতুন রকমের আমি একটা জিনিস তৈরি করব, এখন আমি কি চাই, আমি হচ্ছে কি করতে চাই, বা আমার হচ্ছে এই পদার্থ ব্যবহার করার উদ্দেশ্যটা কি, এই সকল মিলায়ে যদি তোমার কোনো হচ্ছে পদার্থ সিলেক্ট করা লাগে, সেই ক্ষেত্রে তোমার পর্যায় সারণীর হেল্প লাগে। তো তোমার হচ্ছে কোনো প্রয়োজন নতুন একটি পদার্থ আবিষ্কার করতে চাইলে তাকে হচ্ছে মোটামুটি বলতে পারো যে হচ্ছে ধর্মটার হচ্ছে পদার্থ কেমন হবে, সেটা পর্যায় সারণী থেকেই তুমি হচ্ছে নির্ণয় করতে পারবে। অথবা তোমার যদি উল্টাটা প্রয়োজন হয়, যে আমি পাইছি তন্ময় নিয়ে গেছিল, তো এইটাই আর কি বলতে চাচ্ছিলাম। তো দেখো, গবেষণার ক্ষেত্রে যেটা হয় যে নতুন হচ্ছে নতুন পদার্থ নতুন পদার্থ আবিষ্কার করতে গিয়ে নতুন পদার্থের ধর্ম কেমন হবে তা নির্ধারণ করে ওই পদার্থ যে যে মৌল দ্বারা গঠিত হয়েছে, তাদের মাধ্যমে। আচ্ছা, গঠিত হয়েছে, আচ্ছা নির্ধারিত করে ওই পদার্থ, আচ্ছা এইটুকু পর্যন্তই হবে, বাকি একটুকু লেখার দরকার নেই। আচ্ছা, এখন দেখো যে তোমার নতুন পদার্থ আবিষ্কার বলতে তুমি দেখো কাঁসা, পিতল, এগুলো কিন্তু একটাও তোমার হচ্ছে মৌল ধাতু না, বা হচ্ছে মৌলিক ধাতু না। এগুলোতে কিন্তু সবগুলাতেই হচ্ছে তোমার একাধিক মৌল মিশ্রিত অবস্থায় আছে, এই জন্য এগুলো হচ্ছে তোমার যৌগিক ধাতু, বুঝতে পারছো? তো এখন তুমি দেখো গবেষণার ক্ষেত্রে তুমি যখন যাচ্ছ, তখন কিন্তু এই যে নতুন পদার্থের ক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে তোমার গবেষণার ক্ষেত্রে এখানে তোমার পারপাজে মৌলিক তোমার হচ্ছে সরি পর্যায় সারণী বা মৌলের পর্যায় সারণী সম্পর্কে তোমাকে বিস্তর ধারণা রাখতে হচ্ছে। কথাটা কি বোঝা গেল? তো এটাই ছিল হচ্ছে পর্যায় সারণীর হচ্ছে তোমার সুবিধা। যে পর্যায় সারণীতে আমি হচ্ছে মোটামুটি 3 ধরনের সুবিধা সবচেয়ে বেশি পাই। একটা হচ্ছে তোমার অধ্যয়নের সুবিধা, আরেকটা হচ্ছে নতুন মৌলের ভবিষ্যৎবাণী, আর একটা হচ্ছে গবেষণার কাজের সুবিধা। এই 3টা জিনিসই আমরা হচ্ছে পর্যায় সারণী থেকে আমরা পেয়ে থাকি। বুঝতে পারছো সবাই? আয়েশা, বুঝছো? আচ্ছা, এখন আসলে আমরা একটু পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলোর একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে এই জিনিসটা তোমার হচ্ছে দেখো যে
ফার্স্ট কথা হচ্ছে একই পর্যায়ের একই গ্রুপের মৌলগুলা কেন হচ্ছে রাসায়নিক ধর্ম একই প্রদর্শন করে, এটা একটু লেখো যে দেখো পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলা একই গ্রুপের মৌলগুলো একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। কেন করে? কারণটা হচ্ছে তোমার, আমরা যেটা জানি সেটা হচ্ছে তোমার যে হচ্ছে যে কোনো গ্রুপের সকল তোমার হচ্ছে মৌলে, দেখো এখানে কি বলছে যে যে কোনো গ্রুপের সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সমান থাকায় বা একই হয় সেই সকল মৌল মোটামুটি একই ধর্ম প্রদর্শন করে। সেই সকল মৌল মোটামুটি একই ধর্ম প্রদর্শন করে। একই ধর্ম প্রকাশ করে। আচ্ছা এখন খেয়াল করো, যে কোনো একটা গ্রুপ তুমি নাও, সেটা হচ্ছে গ্রুপ 1 এ নিছো, দেখবা যে সবার লাস্টে NS1 আছে। কারো কিন্তু তোমার হচ্ছে সবার লাস্টের ইলেকট্রন বিন্যাসটা তোমার হচ্ছে এস, তোমার হচ্ছে 2 না, বা হচ্ছে তোমার শুধুমাত্র P5 এরকম কিছু না, সবার লাস্টে S1 আছে, এই জন্য এটা 1 নাম্বার গ্রুপ। এখন 1 নাম্বার গ্রুপের ধরো হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া করবা, তাহলে দেখবা যে যার সাথে তুমি রাসায়নিক বিক্রিয়া করো না কেন, মোটামুটি তোমার সবার সাথে রাসায়নিক বিক্রিয়া তোমার হচ্ছে সেম হবে, প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা হবে, মানে গ্রুপের একটা সাধারণ রিয়েকশন থাকবে। তো চলো আমরা সেই রিয়েকশন গুলো মোটামুটি একটু দেখে আসি। আচ্ছা ধরো হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ কারা বলো তো জুবাইর? আচ্ছা এবার খেয়াল করো যে হচ্ছে ধর হচ্ছে গ্রুপ 17 প্লাস হচ্ছে হাইড্রোজেন। এখন গ্রুপ 17 মানে কি, আমি কিন্তু একটা গ্রুপ নিচ্ছি, এখন গ্রুপ একটা নেওয়া মানে কি, আমি মোটামুটি বলতে পারি এই গ্রুপের সবাই একই রিয়েকশন করবে এবং করা উচিত, কারণটা হচ্ছে সবার লাস্টে ইলেকট্রন বিন্যাস সেম। এখন খেয়াল করো, এক second। দেখো গ্রুপ 17 প্লাস হচ্ছে H2, গ্রুপ 17 প্লাস H2 বলতে হচ্ছে তাহলে হাইড্রোজেনের সাথে গ্রুপ 17 এর সবার রিয়েকশন করার, সেম রিয়েকশন করার কথা। তো এখানে কি হয় দেখো যে এই হাইড্রোজেনটা কিন্তু গরম হাইড্রোজেন, মানে হচ্ছে তোমার দুঃখিত, এই হাইড্রোজেনটা হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থায় থাকে এবং এটা তোমার হচ্ছে বিক্রিয়া করে তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস থেকে আর হচ্ছে তোমার হচ্ছে ফ্লোরিন ক্লোরিন বা হ্যালোজেনকে সাথে যুক্ত হয়ে হ্যালোজেন হ্যালাইড তৈরি হবে। তো যাই হোক না কেন আমরা দেখি
যে এখানে হচ্ছে হলো কি হয়েছে, আচ্ছা হ্যালোজেন হ্যালাইড না, দুঃখিত, হাইড্রোজেন হ্যালাইড গঠিত হবে। তো এখানে কি হয়েছে যে তোমার যেহেতু একই গ্রুপ 17, তার ফলে সবার রাসায়নিক বিক্রিয়া সমান হওয়া উচিত। আচ্ছা এখন দেখো কিভাবে সমান হয়। সমানটা হবে হচ্ছে এরকম যে হচ্ছে তোমার H2 ধরো হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, কারণ এই বিক্রিয়াটা পুরোপুরি গ্যাসীয় অবস্থায় কন্ট্যাক্ট করতে হয়, গ্যাসীয় অবস্থা না হলে কিন্তু এই বিক্রিয়া ঘটবে না। এখন হাইড্রোজেনের সাথে আছে ফ্লোরিন, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, তো তখন কি উৎপন্ন হবে, 2H উৎপন্ন হবে, যেটা একটা গ্যাসীয়। তো তুমি কি দেখলা যে হাইড্রোজেন আর হচ্ছে হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড গঠন করলো। এবার হাইড্রোজেন হ্যালাইড যে গঠন করছে তোমার হচ্ছে, তাহলে আরো তো অনেকগুলো হ্যালোজেন আছে, তারাও কি করবে, চলো দেখি যে করবে কিনা। তো ধরো হচ্ছে ফ্লোরিনের পরে আছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে তোমার হচ্ছে G প্লাস। এখন হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন, আচ্ছা উল্টা হয়ে গেল মনে হয়, ফ্লোরিনের পরে ফ্লোরিনটা, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। এখন এখানে কি উৎপন্ন হবে, 2HCl। এরপরে তুমি চিন্তা করো যে হাইড্রোজেন ব্রোমিন আছে, ব্রোমিন জি, ব্রোমিন জি যেটা আছে সেটা তুমি খেয়াল করো যে হাইড্রোজেন গ্যাসীয় প্লাস হচ্ছে তোমার ব্রোমিন গ্যাসীয়, এই গ্যাসীয় গ্যাসীয় দুইটা বিক্রিয়া করে তোমার হচ্ছে 2HB এর উৎপন্ন হবে। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হচ্ছে, এখানে একটা সিম্বল পরিবর্তন হবে, এই সিম্বল গুলো হচ্ছে তোমার ইকুয়াল চিহ্ন দিচ্ছি, সেটা জাস্ট একটা অ্যারো হবে কারণ রাসায়নিক বিক্রিয়া করতেছি। আচ্ছা তোমার হচ্ছে ফ্লোরিন হাইড্রোজেন, ফ্লোরিন গ্যাসীয় আর হাইড্রোজেন গ্যাসীয়, তাহলে বি আর গ্যাসীয় H2 কেন লিখছি, দুঃখিত। আচ্ছা প্লাস হচ্ছে H2 গ্যাস, এরকম একটা তীর চিহ্ন হবে। আচ্ছা এখন ব্রোমিন আর হাইড্রোজেন মিলে তোমার হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন তৈরি করতেছে, তাহলে এরাও হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে, এটা 2 পুনরায় উৎপন্ন হবে। তো এই ছিল হচ্ছে তোমার গ্রুপ 17 এর হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। আবার ধরো হচ্ছে আয়োডিন, যেটা আয়োডিনকে তোমাকে গ্যাসিয়ে নিয়ে আসতে হবে, এরপরে তুমি হচ্ছে H2 এর সাথে রিঅ্যাকশন করো, তাহলে এই বিক্রিয়াটা হবে 2HI এর, বুঝতে পারছো? দেখো সবার রিঅ্যাকশন কিন্তু একই, তার মানে এরা যে গ্রুপ 17 এর পদার্থ, এটা কিন্তু আমি তোমার রিঅ্যাকশন দেখে বলতে পারছি, বুঝতে পারছো? আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা, জুবাইর? জি ভাইয়া বুঝছি। জি ভাই বুঝছি। আচ্ছা এবার আসো, এই যে উৎপন্ন গ্যাসগুলো যে উৎপন্ন হয়েছে HF HCl, এগুলো কিন্তু সবগুলো গ্যাস উৎপন্ন হয়েছে, কারণ গ্যাসীয় ফর্ম থেকে উৎপন্ন হয়েছে, এর প্রোডাক্টও গ্যাসীয় হওয়ার কথা। এবার খেয়াল করো যে এই অ্যাসিড গুলোকে যদি তুমি পানির সাথে রিঅ্যাকশন করো, তাহলে কিন্তু এটা পানিতে দ্রবীভূত হবে এবং হাইড্রোক্সাইড অ্যাসিড বা হচ্ছে তোমার হাইড্রোহ্যালাইড অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। সো এখন তুমি খেয়াল করো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোব্রোমিক, তারপর হচ্ছে হাইড্রো আয়োডিক ইত্যাদি অ্যাসিডগুলো পূর্ণ হবে। তো চলো আমরা একটু দেখি যে এই জিনিসগুলোকে আমরা একটু পানির মধ্যে ছেড়ে দিয়ে আসি। তো দেখো যে কি হয়।
আচ্ছা, এই যে এখানে দেখো যে হয়ে গেল। ওকে দেখো, এরপরে যে এসিড গুলো উৎপন্ন হয়েছে এগুলো সবগুলো হচ্ছে তোমার হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয়তে হইলে এগুলো নিয়ে অত ভালো হচ্ছে অ্যাসিড গুলো সংরক্ষণ করা যায় না। তাহলে কি করতে হয়, পানিতে কিছুটা হইলেও তোমার হচ্ছে এগুলোকে গুলায় রাখতে হয়। পানি অথবা তুমি ইথার ইউজ করতে পারো, অথবা যে কোনো কিছু তরল জাতীয় পদার্থ স্থিরে মিশ্রিত অবস্থায় রাখলে সেটা তাও ফুল ইফিসিয়েন্সি দেয়। বাট যদি তোমার বায়বীয় অবস্থা থাকে তাহলে একবার তুমি যদি সিপি হলো তাহলেই তো তোমার হচ্ছে সকল যে হচ্ছে তোমার প্রেশার বা হচ্ছে সকল যে ওষুধপত্র গুলো ছিল এগুলো তো উড়ে যাবে, বুঝতে পারছো? এই জন্যই আমাদেরকে হচ্ছে তোমার হোটেল, সরি, তোমার হচ্ছে কি বলবো এটাকে, দোকান থেকে যে যখন আমরা হচ্ছে, দাঁড়া আমি ধরো হচ্ছে দোকানে যখন আমরা যাই কি কার্বনেট বেভারেজ খাইছো না সবাই? খাইছো জুবাইর? জুবাইর তুমি কি আছো ক্লাসে? হ্যালো জুবাইর। হ্যাঁ, আমাকে কি ডাকছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কি করছো, ঘুমায় গেছো? না ভাইয়া, একটু দিয়ে গিয়েছিলাম তো, ছাদে ক্লাস করছি। হ্যাঁ, বাসায় কারেন্ট নেই ভাইয়া, এমবিতে ক্লাস করতেছি ছাদে। সেই বাতাস, ওয়াহ! মানে কি বলবো ভাইয়া, তো বাতাস খেতে খেতে অন্য জায়গায় চলে গেছিলাম। পড়াশোনা করে আচ্ছা, অসুবিধা নাই, একটু পরে বাতাস খাবো। খেতে খেতে পড়ান আছি, ওঠে নেই। আচ্ছা ধরো এখন গ্যাসীয় অবস্থায় কোনো রিয়াকশন তেমন ভাবে সংঘটিত হয় না বা রিয়াকশন কন্ট্রোল করাটা কঠিন। কারণটা হচ্ছে, কারণটা কিছুই না, কারণ হচ্ছে গ্যাস গ্যাস পলিউশন করতে হইলে, কারণ রিয়াকশন জিনিসটা হচ্ছে পলিউশন মানে হচ্ছে সংঘর্ষ করতে হইলে তোমার প্রচুর হচ্ছে সরু নল লাগবে, তারপরে অনেক কিছু লাগবে, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম দরকার পড়বে, ইটিসি। এত প্যারানোর কোনো দরকার আছে? আমরা যদি এটাকে পানির মধ্যে অ্যাকুয়াস করি তাহলেই তো মনে করো যে অ্যাসিডটা হচ্ছে ভালো মতো কাজ করে। সো এই জন্য করে কি, যে গ্যাসটা উৎপন্ন হয়েছে এটা যদি আমরা পানিতে দেই তাহলে এই পানিগুলো হচ্ছে দ্রবীভূত হয়ে যায়, মানে এই গ্যাসগুলো দ্রবীভূত হয়েছে। এখন সব গ্যাসই কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, এই গ্যাসগুলো পানিতে খুব সুন্দরভাবে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হয়ে পানির হচ্ছে অ্যাকুয়াস সলিউশন গঠন করে। মানে অ্যাকুয়াস মানে দ্রবীভূত তোমার হচ্ছে মানে হচ্ছে কি বলবো, দ্রবীভূত এসিড বা দ্রবীভূত যে উপাদান ওই রকম উপাদানগুলো তৈরি করে। তার মানে হচ্ছে আমি বলতে পারি যে ধরো যে হচ্ছে গ্যাসেস কাউন্টার আছে, এখানে ধরো কি উৎপন্ন হলো, সেটা হলো যে এখানে এইচএফ, যে এইচএফ আছে, এই এইচএফ এর যে জিনিস সেটা হচ্ছে তোমার হচ্ছে H2 এর সাথে বিক্রিয়া করে সে হচ্ছে এইচএফ অ্যাকুয়াস হয়ে যাবে। অ্যাকুয়াস মানে হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে এইরকম। তারপর হচ্ছে HCl এর যে হচ্ছে গ্যাস ভার্সন, এটাও পানির সাথে রিঅ্যাকশন করে HCl অ্যাকুয়াস হয়ে যাবে, বুঝছো? এরপরে তোমার হচ্ছে HBr এর যে গ্যাসীয় ভার্সন, এটাও তোমার হচ্ছে H2। H2 এখানে কিন্তু সবগুলোই হচ্ছে লিকুইড 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 লিকুইড। তারপরে এটা হয়ে যাবে তোমার হচ্ছে HBr অ্যাকুয়াস। এরপরে হচ্ছে HI যে গ্যাস, এটা H2 এর সাথে তোমার হচ্ছে লিকুইড ফর্ম করে এটা হবে তোমার HIAQ, বুঝতে পারছো? তো এখন
আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে এখানে জি মানে গ্যাস বা হচ্ছে বায়বীয়, এল মানে হচ্ছে তোমার হচ্ছে লিকুইড তরল, আর এ কিউ মানে হচ্ছে তোমার অ্যাকুয়াস। অ্যাকুয়াস বানান ভুল হইতে পারে, তারপর আমি একটু বানানটা একটু দিই। অ্যাকু অ্যাকুয়াস 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 মানে দ্রবীভূত। দ্রবীভূত আর লিকুইড কিন্তু আলাদা জিনিস, কারণ অ্যাকুয়াসে তোমার হচ্ছে পানিতে দ্রবীভূত অবস্থা, মানে পানির ভিতর মিশে আছে, আর তরল মানে হচ্ছে তরল আকারে আছে। ধরো সবচেয়ে বেস্ট উদাহরণটা হচ্ছে তোমার হচ্ছে চিনি। চিনি যখন তুমি চুলায় তাপ দিয়ে শিরা বানাও, বুঝছো, চিনির শিরা, সেটা হচ্ছে চিনির তরল রূপ। আর চিনি যখন পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে সেটা হচ্ছে চিনির অ্যাকুয়াস রূপ। অর্থাৎ চিনি তুমি যদি তাপ দাও তাহলে এটা তুমি চিনি লিকুইড লিখতে পারবা, চিনি এল। আর ধরো চিনি পানিতে অবস্থায় আছে, মানে চিনি তুমি পানির মধ্যে মিশাইছো, পানি, তাহলে তুমি বলতে পারবা চিনির অ্যাকুয়াস রূপ। বুঝতে পারছো? বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই বুঝছি। আলভি, মনোযোগ দাও, মনোযোগ দাও। আচ্ছা, এখন আমরা তো মনে করো যে ছোটবেলায় মানে এইটা পড়ছি যে কোনো অ্যাসিড যদি কার্বনেটের সাথে, মানে কার্বনেট লবণের সাথে রিয়াকশন ঘটায়, তাহলে সেখানে তোমার হচ্ছে পানি ও হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। এইটুকু তো মনে করো যে আমরা শিখছিলাম। তো এইখানে যে অ্যাসিড গুলো উৎপন্ন হয়েছে প্রত্যেকটাই কিন্তু কার্বনেটকে তোমার হচ্ছে দ্রবীভূত, মানে কার্বনেটের সাথে রিয়েকশন করে পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে। তোমার হচ্ছে দেখো যে হচ্ছে যে কোনো কার্বনেটেড লবণ, সেটা হইতে পারে ক্যালসিয়াম কার্বনেটেড, হইতে পারে সোডিয়াম কার্বনেটেড, হইতে পারে তোমার হচ্ছে পটাশিয়াম কার্বনেটেড, যে কোনো হইতে পারে, বুঝছো, বা বেরিয়াম কার্বনেটেড, যে কোনো একটা কিছু হইতে পারে। তো প্রত্যেকটা যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করবে, দেখবো যে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। সো এখানে খেয়াল করো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে, সাথে পানি উৎপন্ন হবে। সো এটা হচ্ছে তোমার, দেখো যে, আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে নাকি খুবই আস্তে লাগতেছে মানে শুনতে? আলিশা ঠিক মতো কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এবার খেয়াল করো যে এই যে সকলগুলো হচ্ছে তোমার, এটাকে বলা হয় হাইড্রো হ্যালাইড অ্যাসিড। মানে হচ্ছে তোমার এই যে এইচ এক্স, গতকালকে বলছিলাম যে এক্স মানে হচ্ছে হ্যালাইড কে বোঝায়, এটা হচ্ছে হ্যালোজেন। আর এটার পুরো নামটা হচ্ছে তোমার হাইড্রো হ্যালাইড অ্যাসিড। হাইড্রো হ্যালাইড অ্যাসিড, হাইড্রো হ্যালাইড অ্যাসিড। এবার খেয়াল করো এই যে হাইড্রো হ্যালাইড গুলো আছে, যে আমি তো অনেকগুলো হাইড্রো হ্যালাইড পাইছি, কারণ হ্যালোজেন গ্রুপ মানে হচ্ছে 17 নম্বর গ্রুপের সাথে রিঅ্যাকশন করাইছি আর হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করাইছি। তো আমি কিন্তু হাইড্রো হ্যালাইড অ্যাসিড পাইছি। এখন এই যে হাইড্রো হ্যালাইড অ্যাসিড সমূহ যেগুলো আছে, এগুলো হচ্ছে যে কোনো কার্বনেট লবণের সাথে, এই যে যেমন হচ্ছে হাইড্রো হ্যালাইড অ্যাসিড সমূহ, হাইড্রো হ্যালাইড অ্যাসিড সমূহ তোমার হচ্ছে যে কোনো কার্বনেট লবণের সাথে, যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে
ওর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। আচ্ছা, তো কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। তো এখন আমরা দেখবো যে সেই রিঅ্যাকশনটাকে আসলে সত্য কিনা। দেখো যে ধরো আমি যে কোনো একটা কার্বনেট লবণ নিলাম, যেটা হচ্ছে CaCO3, আর এই পাশ থেকে আমি নিলাম হচ্ছে তোমার ধরলাম হচ্ছে কি আছে হাইড্রোজেন। আচ্ছা, সবার উপরটাই নিলাম হাইড্রোজেন ফ্লোরাইড, তোমার হচ্ছে ফ্লোরাইড। তো হাইড্রোজেন ফ্লোরাইড যদি আমি নিই তাহলে হচ্ছে, তো এটা কিন্তু অ্যাকুয়াস সলিউশন, গ্যাসীয়টা নিই, তাহলে দেখো আমার কি উৎপন্ন হবে, CaF2 প্লাস হচ্ছে CO2 প্লাস হচ্ছে H2 উৎপন্ন হবে। এখন আমি যদি সমতাকরণ করি, তোমার দেখো এখানে ক্যালসিয়াম একটাই আছে, সি একটাই আছে, অক্সিজেন এখানে দুইটা, এখানে একটা তিনটাই আছে। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে হাইড্রোজেন দুইটা আছে কিন্তু এখানে একটা আছে, ফ্লোরিন এখানে দুইটা আছে, এখানে একটা আছে। তাহলে আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে পুরো সবকিছু মিটমাট, যে এটা হচ্ছে আমার একটা রিয়েকশন। অনুরূপভাবে তুমি যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে হাইড্রোজেন ক্লোরাইড বা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি হচ্ছে তুমি রিয়াকশন ঘটাও, তাহলে দেখো CaCO3 প্লাস হচ্ছে HCl এর অ্যাকুয়াস সলিউশন, আর পরে হচ্ছে CaCl2 প্লাস হচ্ছে CO2 প্লাস হচ্ছে H2। এখন এখানে তুমি যদি খেয়াল করো, সেখানে তুমি দেখবা যে HCl এর ভ্যালু এখানে হচ্ছে তোমার 2HCl, বুঝতে পারছো? তো এই ভাবেও আমরা হচ্ছে তোমার হচ্ছে দেখো যে প্রত্যেকটা রিয়াকশন কিন্তু মোটামুটি সেম হচ্ছে। তার মানে দেখো 17 গ্রুপের যে মৌলগুলো ছিল এগুলো কিন্তু একই রকম তোমার হচ্ছে রিয়াকশন ঘটে। মানে 17 গ্রুপ, এখন আমি 2টা দেখাইছি, এখন সবগুলো যদি তুমি করো সবগুলাই মোটামুটি একই রকমের তোমার হচ্ছে রিয়াকশন দেখাবে। তার মানে হচ্ছে গ্রুপ 17 সবাই কিন্তু একই গ্রুপের হয়, মানে হচ্ছে মৌলগুলো একই গ্রুপের হয়। উপরোক্ত মৌলগুলো উপরোক্ত মৌলগুলো একই গ্রুপ এর হওয়ায় এদের রাসায়নিক বিক্রিয়াগুলো মোটামুটি একই হয়। মোটামুটি একই হয়। বুঝতে পারছো সবাই? ওকে জুবায়ের, হ্যালো। আচ্ছা, এবার ধরো আমি যদি গ্রুপ 2 এ যাই, সাপোজ আমি গ্রুপ 2 এ যাচ্ছি, ধরো আমি যদি গ্রুপ 2 তে যাই, আচ্ছা গ্রুপ 2 তে খেয়াল করো, এটা কি যদি আমি রিভার্স চিন্তা করি, দেখো গ্রুপ 2 এর জন্য, গ্রুপ 2 যে হচ্ছে তোমার হচ্ছে এদের মৌলের কার্বনেট লবণের সাথে, ধরো এই গ্রুপ 2 এর মৌলের গুলোর কার্বনেট লবণের সাথে তোমার যখন হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা যখন ধরলাম যে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার হচ্ছে
পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সরি, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এখানে খেয়াল করো যে কি উৎপন্ন হয়, যে ধরো হচ্ছে MgCO3, এটা হচ্ছে তোমার MgCO3, এটা ধরো হচ্ছে HCl এর সাথে যদি রিঅ্যাকশন করি, দুই দ্বারা হচ্ছে হবে, কারণ হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি যে দুই দ্বারা গুণ করলে তোমার হচ্ছে MgCl2 প্লাস হচ্ছে H2O প্লাস হচ্ছে CO2 উৎপন্ন হচ্ছে। আবার তুমি যখন ক্যালসিয়াম কার্বাইডের কথা চিন্তা করতেছি, এখানে কিন্তু অনুরূপভাবে 2HCl এর সাথে রিঅ্যাকশন ঘটাইলে তোমার হচ্ছে CaCl2 প্লাস হচ্ছে H2O প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে খেয়াল করো যে হচ্ছে এটা কিন্তু গ্রুপ 2, এটা গ্রুপ 2, কিন্তু আমার আরেকটা জিনিস একই, মানে HCl এটা কিন্তু ফ্যাক্ট করতেছে না, কারণ আমি কিন্তু এটা চেঞ্জ করি নাই। তো এই HCl এটার সাথে যে রিঅ্যাকশনটা ঘটাইছে, ওই একই HCl কিন্তু এটার সাথে একই রিঅ্যাকশন ঘটাইছে। সুতরাং আমার কিন্তু তাহলে তুমি খেয়াল করো যে গ্রুপ 2 এর মৌলগুলো কিন্তু দেখো যে একই রকম রিঅ্যাকশন ঘটাইছে। এইভাবে তুমি যদি প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা ভাবে তুমি যদি রিঅ্যাকশন ঘটাও, তাহলে তুমি দেখতে পারবে যে মোটামুটি সবগুলা গ্রুপই তোমার হচ্ছে একই রকমের রিঅ্যাকশন ঘটায়। কথাটা কি বুঝতে পারছো? বুঝছো? জি ভাইয়া। জুবাই, তুমি কি ছাদে আছো? তুমি তাহলে নোট করবা কোথায়? নোট কই করবা? এসএস। ভাই, খাতায় তোলা লাগবে, এখন তো পরীক্ষা চলতেছে, আমি জানি। তো পরীক্ষার সময় তো তুমি খাতায় তুললে পরীক্ষার মধ্যে তো মানে কি বলবো, আর তোলার মতো এনার্জিও থাকবে না। তো একসাথে করতে পারলে ভালো হইতো, কারণ ক্লাসটা করলাম, ওটা তুললে একসাথে, এটা করলে হচ্ছে বেস্ট হইতো। আচ্ছা, যাই হোক, এই অধ্যায় এখানেই শেষ। এবং এবং এই অধ্যায় আগামীকালকে আমরা ওই যে ল্যাবটা আছে লাস্টে, ওইটা করব। তারপরে এই অধ্যায়ের যে সৃজনশীল পার্টটা আছে, কারণ এই যে সৃজনশীলটা খুবই ক্রুশিয়াল, মানে খুবই ক্রুশিয়াল বলতে সৃজনশীলে ঢুকলে বুঝবা যে পর্যায় সারণীতে সবচেয়ে বেশি ক্রুশিয়াল হচ্ছে দিনাজপুর, তারপরে হচ্ছে তোমার ওইদিকে কুমিল্লা, এই দুটা বোর্ড খুবই ঝামেলা করে। সো আমরা এই অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন আসবেই, এটা শিওর যে এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট এন্ড প্রশ্ন আসবেই। সুতরাং ভাইয়া এখানকার আমরা তো ঢাকা বোর্ড। এবার কোনো বোর্ড আলাদা আছে তোমরা জানো? বোর্ড কিন্তু সব এক ঢুকাই দিচ্ছে। কোন বোর্ড কি? থেকে কোশ্চেন আসে? হ্যাঁ, এখন তো কোনো বোর্ড আলাদা না, এখন তো সব মার্জড। মানে পুরো বাংলাদেশ। হ্যাঁ, পুরো বাংলাদেশ একই। আল্লাহ, কি হয়ে গেল এটা? এখন ধরো আগে তো তোমার ভালো ছিল না। এখন ধরো তোমাদের ভাগ্যে কুমিল্লা বোর্ডের যে কমিটি, সেই কমিটির কোশ্চেন পড়ছে, তাহলে তো সমস্যা। এই জন্য সব প্রিপারেশন তুমি করে দিতে হবে, কারণ যখন হচ্ছে বোর্ডগুলো একই হয়, তখন তুমি স্ট্র্যাটেজি সাজাতে পারবে না। কারণ বোর্ড যখন আলাদা আলাদা ছিল, তখন প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা স্ট্র্যাটেজি ছিল, তাদের হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন থাকে। তো ওইগুলা দেখলে মোটামুটি হচ্ছে জাজমেন্টটা একটু ইজি হয়। এইটা না যে তুমি 100% করতে পারবে, বাট মোটামুটি সার্ভাইভ করা যায়। বাট যখন পুরো বাংলাদেশে এক হয়েছে, বোর্ডের সিস্টেমটা উঠে গেছে, তখন কিন্তু তুমি আর ওইটা ধরতে পারবে না। কারণ পুরো বাংলাদেশে একসাথে পরীক্ষা দিচ্ছে কত বছর আগে, মেবি 10-15 বছর, 16 বছর আগে, আমি জানি না, আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমি জন্মের পর থেকে বোর্ড ওয়াইজ দেখতেছি। তো মানে জন্মের পর বলতে যতদিন পর্যন্ত উপলব্ধি হয়েছে আর কি। তো এই জন্যই আর কি বলবো যে বেস্ট প্রিপারেশন লাস্ট নাও। 15 সালে হয়েছিল এটা। তাহলে মনে হয় 11 বছর হইলো এই জন্য। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এই অধ্যায় শেষ, মানে থিওরি পুরাই শেষ। ল্যাবটা যেহেতু ইম্পর্টেন্ট আছে বা পরীক্ষাও দিতে পারে, এই জন্য এটা আমি জাস্ট থিওরি পড়ে কালকেই হচ্ছে, মানে এর পরের দিন যে আছে মানে পরশু দিনই যেটা আছে, ওই দিনই হচ্ছে আমরা সৃজনশীলে ঢুকে যাবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? তোমরা কি এই অধ্যায় পুরোটা কি পড়ছো, পড়ার টাইম পাইছো? অনেক ডিটেলসে পড়ানো হয়েছে। জি ভাইয়া, রিডিং পড়ছিলাম, আর হলো যে আপনার নোটগুলো পড়ছি। এটা কিন্তু অনেক ডিটেলসে পড়ানো হয়েছে, সুতরাং এটা ভুলে যাওয়ার কোনো অবকাশ নাই, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আচ্ছা, আর একটা কথা, কালকে মনে হয় আমার ক্লাসটা থাকবে হচ্ছে 8:15-তে, আর ম্যাথ ক্লাসটা থাকবে হচ্ছে তোমার হচ্ছে 7টায়, মানে সাফেল হবে, কারণ আমি হচ্ছে কালকে হলে পাবো। তো আলির সাথে মনে হয় ক্লাস করবো, ওই যে তোমার ভাই বলে দিবে, বুঝতে পারছো? ওকে, আলিশা, কোনো প্রবলেম আছে আজকে?
না ভাইয়া নাই। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।